আজ কারো চাকরি হলে সবার আগে সে এসআইপি করে, সবার আগে সে ইনভেস্ট করতে চায়। আগে কি হচ্ছিল? আমরা শুধু সেভ করতাম, ইনভেস্ট করতাম না। আজ ভারতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরে মানুষ ইনভেস্ট করছে এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। প্রায় 3.5 কোটি মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। মোট 14 কোটি আছে এবং এই ডেটা বছরে বছরে বাড়তেই থাকবে। যেমন আগামী দিনে এটা আরও বাড়বে। 3.5 কোটি থেকে 4 কোটি, 5 কোটি, 10 কোটি হয়ে যাবে। তাহলে এত ইনভেস্টার যখন একটা ইনভেস্টমেন্ট ভেহিকেলের মাধ্যমে ইনভেস্ট করেন, তখন নিশ্চয়ই তাদের কিছুটা স্বস্তি থাকে। কোনো না কোনোভাবে সেই অ্যাসেট ক্লাসে এমন কিছু আছে যার জন্য এত মানুষ সেখানে ইনভেস্ট করছে। তাদের এতটা ভরসা আছে সেই ইনভেস্টমেন্টের ওপর। তাই দেখা যায় মিউচুয়াল ফান্ডে সেই রেগুলেটরি স্বস্তি আছে। ওটাই ইনভেস্টমেন্টের স্বস্তি। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। সেবি আছে, সেখানে এমফি আছে, যারা ইনভেস্টরদের কথা শোনে, ইনভেস্টরদের স্বার্থ দেখে। এনআইএসএনের চ্যাপ্টার নম্বর 9 এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে তৈরি। ইনভেস্টর সার্ভিসের ওপর ভিত্তি করে, যাতে একজন ইনভেস্টরকে কিভাবে খুব ভালো অভিজ্ঞতা দেওয়া যায় সেটা বোঝানো হয়েছে। ইনভেস্টিংয়ের অভিজ্ঞতা যেন এমন হয় যাতে সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে সে নিজের ফাইন্যান্সিয়াল গোল পূরণ করতে পারে আর খুব সহজে ও ঝামেলাহীনভাবে ইনভেস্টমেন্ট করতে পারে। কিছু বিষয় আছে যেখানে এখনও একটু বেশি মনোযোগ দেওয়ার দরকার, কিন্তু সময়ের সাথে সাথে জিনিসগুলো আরও ভালো হচ্ছে। হাই গাইস, আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রিসোলা বাই সেন্ট্রিসিটিতে। আপনার ওয়েলথ পার্টনার, আমার নাম অনুজ এবং আপনি দেখছেন শিওর ভিডিওর জন্য নেসম সিরিজ 5 পাস। আমরা এখন পর্যন্ত 8টি অধ্যায় কভার করেছি এবং SN5 এর জন্য এটি হলো অধ্যায় নম্বর 9, ইনভেস্টর সার্ভিস। কিভাবে একজন বিনিয়োগকারীকে সার্ভিস দেওয়া হয়, কিভাবে একজন বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, তার জন্য কি কি উপায় আছে, পুরো ইনভেস্টর সার্ভিস সম্পর্কে আলোচনা করা হবে। কর্মক্ষম দিক, মিউচুয়াল ফান্ডের অপারেশনাল দিকগুলো কি, যদি কোনো এনএফও নিউ ফান্ড অফার আসে তাহলে এনএফওর প্রক্রিয়া কী এবং কীভাবে বিনিয়োগ করা যায়, কোন অপশন উপলব্ধ আছে, কেওয়াইসি খাট কি, তাহলে অনেক কিছু আছে যা আজকের অধ্যায়ে আমরা বুঝতে চলেছি। চলুন শুরু করি। কিছু বিষয় আপনাদের জানিয়ে দিই যেগুলো আজ আলোচনা করব। নিউ ফান্ড অফার প্রক্রিয়া, এনএফওর মূল্য নির্ধারণ এবং মিউচুয়াল ফান্ড স্কিমে সাবস্ক্রিপশনের জন্য চলমান মূল্য, বিনিয়োগ পরিকল্পনা ও অপশন, বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ড ইউনিট বরাদ্দ, অ্যাকাউন্ট স্টেটমেন্টের বিষয়বস্তু ও সময়কাল, মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর আবেদন, মিউচুয়াল ফান্ডে ফর্ম, আর্থিক লেনদেন, কাট অফ টাইমিং ও টাইম স্ট্যাম্পিং, কেওয়াইসির প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের সিস্টেমেটিক লেনদেনের কার্যকরী দিক এবং নন ফাইন্যান্সিয়াল লেনদেনের প্রক্রিয়া ও মিউচুয়াল ফান্ড ডে স্ট্যাটাস এবং বিশেষ বিনিয়োগকারী ক্যাটেগরি স্ট্যাটাস ও স্ট্যাটাস পরিবর্তনের প্রক্রিয়া, বিনিয়োগকারীর লেনদেন, টার্ন অ্যারাউন্ড টাইম, এইসব টপিক আজ আমরা কভার করব। চলুন শুরু করি এনএফও প্রক্রিয়া থেকে। যখনই কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি প্রথমবারের মতো কোনো ফান্ড বাজারে বিনিয়োগকারীদের জন্য আনতে চায়, তখন তারা সেটা এনএফও নিউ ফান্ড অফার এর মাধ্যমে নিয়ে আসে। এটি নিউ ফান্ড অফার আনার একটি সম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে। চলুন বুঝে নিই সেই প্রক্রিয়াটা কি। সবচেয়ে আগে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা একটি এনএফও অর্থাৎ নতুন স্কিম বাজারে আনবে, এবং যিনি সিআইও অর্থাৎ ডেট মিউচুয়াল ফান্ড কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার, তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে জানান যে বাজারের অবস্থা কেমন এবং চিফ মার্কেটিং অফিসার বাজারের কৌশল তৈরি করেন কিভাবে তাদের ফান্ডগুলি বর্তমানে ভালোভাবে স্থাপিত আছে। তাই সিআইও, সিএমও এবং এমসিরা একসঙ্গে মিলে ঠিক করেন কোন ফান্ডটি এখন লঞ্চ করা হবে, কোন বাজারে লঞ্চ করা হবে এবং কোন সময়ে লঞ্চ করা হবে। তাই এই সমস্ত সিদ্ধান্ত প্রথমে এনসি নেয়। এই সমস্ত মূল ব্যক্তিরা ঠিক করেন কখন এবং কিভাবে নতুন স্কিমগুলো বাজারে লঞ্চ করা হবে। এরপর এমসি স্কিম ইনফরমেশন ডকুমেন্ট তৈরি করে, যেটা ট্রাস্টি এবং বোর্ড অফ ডিরেক্টরদের থেকে অনুমোদন করাতে হয়। এরপরই এই ডকুমেন্টগুলি সেবিতে ফাইল করা হয়। সেবি জানিয়ে দেয় যে কিভাবে আপনি এতে কিছু পরিবর্তন করতে পারেন, কিছু যোগ করতে বা কিছু বাদ দিতে পারেন। এতে সেবি তার পর্যবেক্ষণ দেয়। তারপর এমসি বাজারের পরিস্থিতি অনুযায়ী ইস্যুর জন্য একটি উপযুক্ত সময়সূচি তৈরি করে। বাজারের পরিস্থিতি দেখে এনসি সিদ্ধান্ত নেয় কবে তারা নিউ ফান্ড অফার বাজারে লঞ্চ করবে। একবার এনসি সিদ্ধান্ত নিয়ে নিলে কবে বাজারে লঞ্চ করতে হবে, তারপর তারা তার বিজ্ঞাপন শুরু করে দেয়। বিজ্ঞাপনের জন্য সেবির যে বিজ্ঞাপন আচরণবিধি আছে তার অধীনেই এই সব বিজ্ঞাপন হতে হবে। তাই এনএফওর যে কোনো বিজ্ঞাপন সম্পূর্ণভাবে সেবির বিজ্ঞাপন আচরণবিধির মধ্যে থাকতে হবে এবং তারপর সেই নির্দিষ্ট স্কিমের যার এনএফও আসছে তার ডকুমেন্টস, 1 পেজার এবং অ্যাপ্লিকেশন ফর্মও বাজারে দেওয়া হয়, বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়,
ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানো হয় এবং তার পুরো ফরম্যাটটি বাজারে সার্কুলেট করা হয় যাতে বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করা যায় এবং পরে তাদের ইউনিট বরাদ্দ করা যায়। এটাই ছিল পুরো এনএফওর প্রক্রিয়া, কিভাবে এনএফও বাজারে আনা হয়। নতুন তহবিল অফার আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে চাই। কিছু তারিখ গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের পরীক্ষায় আসে। সেই তারিখটি কি? সেটা হলো এনএফও ওপেনিং ডেট। এনএফও ওপেনিং ডেট মানে কখন এনএফও খোলা হচ্ছে, এবং এনএফও ক্লোজিং ডেট। এনএফও ক্লোজিং ডেট মানে কখন এনএফও বন্ধ হচ্ছে। তারপর আসে স্কিম রিওপেনিং ডেট। এনএফও শেষ হয়ে গেলে তারপরে আসে স্কিম রিওপেনিং ডেট। স্কিম রিওপেনিং মানে তখন আমরা আবারও সেখানে লেনদেন শুরু করতে পারি। স্কিম রিওপেনিং সাধারণত হয় ওপেন এন্ডেড স্কিমগুলিতে। যখন আমরা ওপেন এন্ডেড স্কিমে যে কোনো সময় প্রবেশ করতে পারি, যে কোনো সময় বেরিয়ে আসতে পারি। তাই এই এনএফও যেগুলোর রিওপেনিং ডেট থাকে সেগুলো শুধু ওপেন এন্ডেড স্কিমেই থাকবে। তাহলে যখন এগুলো আবার রিওপেন হয়, তারপর একজন বিনিয়োগকারী যে কোনো লেনদেন করতে পারে, কোনো নতুন বিনিয়োগকারী সেখানে আসতে পারে, এবং যদি কেউ এক্সিস্টিং বিনিয়োগকারী হয় তাহলে সে কি বিক্রিও করতে পারে, বেচতেও পারে। তাই এটি এনএফওরই একটি অংশ। যেমন আমি আপনাকে বলেছিলাম, ক্লোজ এন্ডেড স্কিমের এনএফওর ওপেনিং ডেট থাকে, এনএফওর ক্লোজিং ডেট থাকে, কিন্তু রিওপেনিং ডেট থাকে না। তাই এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে প্রশ্ন আসে, সেবির গাইডলাইনের অধীনে এলএসএস ছাড়া অন্য এনএফও সর্বাধিক 15 দিনের জন্য খোলা থাকতে পারে। ইউনিট বরাদ্দ এবং অর্থ ফেরত, যেটা প্রযোজ্য, স্কিম বন্ধ হওয়ার 5 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়াও ওপেন এন্ডেড স্কিমগুলোকে ইউনিট বরাদ্দের 5 দিনের মধ্যে বিক্রয় ও ক্রয়ের জন্য পুনরায় খোলা বাধ্যতামূলক। এটাই ছিল এনএফওর প্রক্রিয়া। এখন আমরা বুঝব ইনভেস্টমেন্ট প্ল্যানগুলি সম্পর্কে। কোন কোন প্ল্যান আছে, যেমন ডাইরেক্ট এবং রেগুলার। দেখুন, ডাইরেক্ট এবং রেগুলার এই 2 ধরনের প্ল্যান আছে যার মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি। যখন ডাইরেক্ট প্ল্যানের কথা আসে বা ডাইরেক্ট প্ল্যান নিয়ে আলোচনা হয়, যখন আমরা এই বিষয়ে কথা বলি তখন এতে কোনো মধ্যস্থতাকারী জড়িত থাকে না, এতে কোনো ডিস্ট্রিবিউটর জড়িত থাকে না এবং ডিস্ট্রিবিউটরের খরচও এতে বাঁচে। কিন্তু এখানে একজন বিনিয়োগকারী সরাসরি মিউচুয়াল ফান্ড কোম্পানির সঙ্গে ডিল করবে। মাঝখানে কোনো মধ্যস্থতাকারী কোনো ভূমিকা থাকবে না। তাকে নিজেই সব ট্রানজ্যাকশন এবং আবেদনপত্র নিজেই পূরণ করতে হবে বা অনলাইনে আবেদন করতে হবে এবং তারপর সেটি জমাও দিতে হবে। তাই এই সমস্ত কাজ বিনিয়োগকারী নিজেই করে যখন ডাইরেক্ট প্ল্যানের কথা আসে, এবং ডাইরেক্ট প্ল্যানের খরচও কিছুটা কম হয়। কিন্তু যে রেগুলার প্ল্যান আছে তাতে একজন মধ্যস্থতাকারী জড়িত থাকে। একজন ডিস্ট্রিবিউটর জড়িত থাকেন, যিনি আপনাকে পরামর্শ দেন, আপনাকে স্কিম সম্পর্কে জানান, স্কিম বিতরণও করেন এবং আপনার লেনদেন শুরু করা থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ সেই ডিস্ট্রিবিউটরই করেন। এই প্ল্যানের খরচ একটু বেশি কারণ ডিস্ট্রিবিউটরকে একটি এনসি কমিশন দেওয়া হয়। তাই আপনাকে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। যদি আপনি ডাইরেক্টে যান তাহলে সব কাজ আপনাকেই করতে হবে। কিন্তু যদি আপনি একটি রেগুলার প্ল্যানে যান, একজন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে যান, তাহলে সেখানে আপনি ইনভেস্টিংয়ের আরাম পাবেন। সেখানে আপনাকে একটু বেশি খরচ দিতে হতে পারে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ড স্কিম 2 ধরনের ইনভেস্টমেন্ট অপশন অফার করে। প্রথমটি হলো গ্রোথ, দ্বিতীয়টি হলো ডিভিডেন্ড এবং একটি তৃতীয় অপশনও আছে, ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। চলুন এই 3টি কি তা বুঝে নিই। প্রথমটি হলো বৃদ্ধি। দেখুন, গ্রোথ অপশনে আমাদের সব পোর্টফোলিও গেইন আমাদের এনএভিতেই দেখা যায়। পোর্টফোলিওতে যত গেইন হয় তা আমাদের এনএভিও বাড়িয়ে দেয়, বাড়তেই থাকে এবং রিডেম্পশনের সময় যেটা মার্কেট ভ্যালু থাকে সেটাই আমাদের দিয়ে দেওয়া হয়। ডিভিডেন্ডের মতো এখানে আমাদের হাতে কোনো টাকা আসে না এবং আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টেও কিছুই জমা হয় না। আপনার এনএভিতেই সব পোর্টফোলিও গেইন ক্যাপচার হয় এবং সেই এনএভি ক্রমাগত বাড়তে থাকে। ডিভিডেন্ড পেআউটের ক্ষেত্রে স্কিম থেকে নিয়মিত বা পুরোপুরি ফান্ড ম্যানেজারের বিবেচনায় ডিভিডেন্ড দেওয়া হয়। যখনই ডিভিডেন্ড আসে তখন সেই ডিভিডেন্ড আপনাকে দেওয়া হয়। আপনি যখন ডিভিডেন্ড পেআউট অপশন নেন এবং যতটা ডিভিডেন্ড পান সেই পরিমাণে আপনার এনএভিও কমে যায়। এবং তৃতীয় অপশনটি হল ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। যে ডিভিডেন্ড এসেছে সেটি ডিভিডেন্ড রিইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার স্কিমেই পুনরায় বিনিয়োগ হয়ে যায়। ফলে আবার সেই একই স্কিমে আপনাকে আরও ইউনিট সংখ্যা দেওয়া হয়। তাই ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট অপশনের ক্ষেত্রে আপনার ইউনিট সংখ্যা বেড়ে যায়। এখানে বোঝার মতো বিষয় হল, ডিভিডেন্ড পেমেন্ট হয়ে যাওয়ার পর সেটিকে বলা হয় এক্স ডিভিডেন্ড ন্যাভ, আর ডিভিডেন্ড ঘোষণার পর থেকে পেমেন্ট হওয়া পর্যন্ত সেটিকে বলা হয় কাম ডিভিডেন্ড ন্যাভ। এখন ইউনিট বরাদ্দ নিয়ে কথা বলি। দেখুন, যখন কোনো বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের এনএফওতে বিনিয়োগ করেন তখন তার ফেস ভ্যালু অর্থাৎ 10 রুপিয়া এ বিনিয়োগ হয়।
প্রায় সব NF4 ফেস ভ্যালু 10 রুপিয়া থেকেই শুরু হয়। তাহলে আপনি যত টাকা বিনিয়োগ করেছেন সেটিকে 10 দিয়ে ভাগ করলে সেটাই হবে মোট ইউনিট সংখ্যা যা আপনি আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্টে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, যদি কেউ 10,000 টাকা বিনিয়োগ করেন এবং ফেস ভ্যালু 10 রুপিয়া হয়, তাহলে তিনি 100 ইউনিট পাবেন, অর্থাৎ 100 ইউনিট তার অ্যাকাউন্ট স্টেটমেন্টে দেখাবে। এটাই হচ্ছে বিনিয়োগকারীদের ইউনিট বরাদ্দ করার প্রক্রিয়া। এখন আমরা কথা বলব বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে। একটি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে কখন কখন একজন বিনিয়োগকারীর অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠাতে হয়। সবচেয়ে আগে আসে মাসিক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। দেখুন, যে মাসে কোনো আর্থিক লেনদেন হয়েছে, আপনি কিছু কিনেছেন বা বিক্রি করেছেন, বা কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছে, এমনকি কোনো সূচক হয়েছে, তার স্টেটমেন্ট আপনাকে 1 মাসের মধ্যে বিনিয়োগকারীর কাছে পৌঁছে দিতে হবে। যে কোনো ধরনের লেনদেন হয়েছে, প্রতি মাসে সেই স্টেটমেন্ট একজন বিনিয়োগকারী পাবেন। যদি প্রতি মাসে লেনদেন হয় তাহলে প্রতি মাসেই স্টেটমেন্ট পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, এসআইপির ক্ষেত্রে যখনই এসআইপি কাটা হবে একটি মিউচুয়াল ফান্ডের, যদি মাসিক এসআইপি হয় তাহলে মিউচুয়াল ফান্ড কোম্পানি প্রতি মাসে বিনিয়োগকারীকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠাবে। যদি 6 মাস ধরে কোনো লেনদেন না হয় তাহলে বার্ষিক স্টেটমেন্ট একজন বিনিয়োগকারীকে পাঠানো হবে এবং আসে কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট। দেখুন, কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট সম্পর্কে আমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রতি ক্যালেন্ডার মাসের জন্য পোস্ট এবং ইমেইলের মাধ্যমে পাঠানো হয় এবং তা পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে পাঠানো হয় যদি আগের মাসে ফোলিওতে কোনো আর্থিক লেনদেন হয়ে থাকে। তাহলে এই তারিখটাই হলো সেই পয়েন্ট যেটা আমাদের দেখতে হবে কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে। এখন আমরা মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের নিয়ে কথা বলবো। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী কে হতে পারে? কে যোগ্য? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য যোগ্যতা কী? সবচেয়ে আগে আসি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কথায়। তাহলে কারা কারা সেই প্লেয়ার যাদের আমরা বলি ইন্ডিভিজুয়াল ক্যাটেগরিতে কারা কারা পড়ে? চলুন দেখি এই টেবিল খেতে বুঝে নিই। সবচেয়ে আগে আসেন রেসিডেন্ট ইন্ডিয়ান অ্যাডাল্ট ইনভেস্টররা, যাদের বয়স 18 বছরের ওপরে। তারা একভাবে এবং যৌথভাবেও বিনিয়োগ করতে পারেন। নাবালকরাও আসে। অভিভাবকরা, যাদের বয়স 18 বছরের নিচে, অর্থাৎ যাদের এখনও 18 হয়নি, তাদের পক্ষ থেকেও বিনিয়োগ করা যায়। কিন্তু যেহেতু তারা আইনত কোনো চুক্তিতে প্রবেশ করার যোগ্য নয়, তাই অভিভাবকের মাধ্যমে বিনিয়োগ করা হয় এবং এখানে অভিভাবকের ক্যাক হবে। তৃতীয় অপশন হল হিন্দু অবিভক্ত পরিবার, হাফ, তারাও বিনিয়োগ করতে পারে। তাহলে পরিবারের প্রধান, যাকে আমরা কর্তা বলি, সে পরিবারের পক্ষ থেকে বিনিয়োগ করে, প্রেক্ষার পক্ষ থেকেও কর্তাই বিনিয়োগ করে। এরপর আসছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান নয়। দেখুন, নয়দেরও ব্যক্তিগত ক্যাটাগরিতেই রাখা হয়। যেসব ব্যক্তি বাইরে থাকছেন, ভারতীয় বংশোদ্ভূত, তারা নয়, কিন্তু যারা নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ভারতে থাকছেন না, যারা বিদেশে থাকছেন, যারা বিদেশে বসবাস করছেন, তাহলে সেই ভারতীয় নাগরিক যারা বাইরে কাজ করছেন এবং যাদের পরিবারও বাইরে আছে, তাদের টপের জন্য নয় বলা হয় এবং তারা এখানে বিনিয়োগ করতে পারেন। বিদেশি বিনিয়োগকারীরা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দেখো, বিদেশি বিনিয়োগকারীরাও ইকুইটি স্কিমে বিনিয়োগ করেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, তবে তাদের সেবে থেকে অনুমোদন নিতে হবে এবং কাট প্রক্রিয়া সম্পন্ন করে তবেই তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। তাহলে বিদেশি বিনিয়োগকারীরাও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তাহলে রেসিডেন্ট ইন্ডিয়ান, হাফ, নন রেসিডেন্ট ইন্ডিয়ান এবং বিদেশিরাও সবাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই 4টি ক্যাটেগরি আমাদের ইন্ডিভিজুয়ালদের মধ্যে পড়ে এবং তারা ভারতে মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে। এরপর আসে নন ইন্ডিভিজুয়াল প্লেয়াররা, কারণ এই নন ইন্ডিভিজুয়াল ক্যাটেগরিগুলো আমাদের খুব ভালোভাবে বোঝানো হয়েছে। এই টেবিলে আমরা দেখব কোন কোন প্লেয়াররা নন ইন্ডিভিজুয়াল ক্যাটেগরিতে পড়বে। চলুন টেবিলটা দেখি। কোম্পানি, কর্পোরেট বডি যারা ভারতে রেজিস্টার্ড। যে কোনো কোম্পানি, যে কোনো কর্পোরেট যারা ভারতে রেজিস্টার্ড, তাদের নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে ধরা হবে। রেজিস্টার্ড সোসাইটি যেমন কোঅপারেটিভ সোসাইটি, ধর্মীয় ও চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি, প্রাইভেট ট্রাস্টের ট্রাস্টি, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, বডি অফ ইন্ডিভিজুয়াল, এদেরও নন ইন্ডিভিজুয়াল ক্যাটেগরিতে রাখা হবে। যেসব ব্যাংক আছে, আমাদের সমস্ত ব্যাংক, হোক সেটা কোঅপারেটিভ ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন, এগুলো নন ইন্ডিভিজুয়াল ক্যাটেগরিতে ধরা হবে। ফরেন পোর্টফোলিও যেগুলো ইনভেস্টেড আছে, ইনভেস্টররা যারা সেবিতে রেজিস্টার্ড, ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো যেগুলো ভারত সরকারের দ্বারা অনুমোদিত, আর্মি, নেভি, এয়ারফোর্স, যত ইউনিট আছে এবং অন্যান্য যোগ্য ইনস্টিটিউশন, এগুলো এই একই ক্যাটেগরিতে রাখা হবে। কোনো বৈজ্ঞানিক গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সবই নন ইন্ডিভিজুয়াল ক্যাটেগরির অংশ। এদের যে আবেদন আসবে তা এনসি নন ইন্ডিভিজুয়াল এন্টিটির মধ্যে বিবেচনা করবে।
তাদের জন্য সমস্ত ইনভেস্টমেন্ট অপশন একই থাকলেও তাদের জন্য অপারেশনাল দিকগুলো অনেকটাই আলাদা। তাদের ইনভেস্টমেন্টের জন্য যে ডকুমেন্টস নেওয়া হয় সেগুলো আলাদা। এতে কোম্পানির প্যান কার্ড লাগে, কোম্পানির কেওয়াইসি হয়, ডিরেক্টরদের তথ্য দিতে হয়। তাহলে এগুলো অনেক তথ্য যা একজন ব্যক্তিগত বিনিয়োগকারীর থেকে এবং নন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীর থেকে আলাদা। এখন কথা বলি মাইনার হিসেবে একজন ইউনিট হোল্ডার সম্পর্কে। দেখুন, ভারতে 18 বছরের কম বয়সী কেউ আইনিভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে না, কিন্তু যদি সে বিনিয়োগ করে বা তার কোনো লিগ্যাল গার্ডিয়ান তার নামে বিনিয়োগ করেন বা করতে পারেন, সেই ক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ানকে সম্পূর্ণ কেওয়াইসি কমপ্লায়েন্স করতে হবে। তাদের নিজেদের কেওয়াইসি করাতে হবে এবং সেই 18 বছরের কম বয়সীর নামে বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু যেইমাত্র সে 18 বছর পূর্ণ করবে, মানে মেজরিটি অ্যাটেইন করবে, তখন সেই নির্দিষ্ট ইনভেস্টরের সেই নির্দিষ্ট শিশুর কেওয়াইসি করতে হবে। তারপর তার প্যান কার্ড, আধার কার্ড বা কেওয়াইসির জন্য যেসব ডকুমেন্ট দরকার সেগুলো নেওয়া হবে এবং মাইন স্ট্যাটাস তুলে দিয়ে তাকেই মেজর করে দেওয়া হবে সেই নির্দিষ্ট ফোলিওতে যেখানে সে বিনিয়োগ করেছে। কেওয়াইসি ডিটেইলস যখনই আপনাকে মিউচুয়াল ফান্ড কোম্পানিতে বিনিয়োগ করতে হবে, যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে হলে আপনার কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। সম্পূর্ণ করা একবারের প্রক্রিয়া। আপনাকে একবারই কেওয়াইসি করাতে হবে। তারপর আপনি যখনই মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করেন, যে কোনো স্কিমে বিনিয়োগ করেন, যে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে বিনিয়োগ করেন, তখন আপনাকে বারবার কেওয়াইসি করানোর দরকার হয় না। এটা শুধুমাত্র একবারেরই প্রক্রিয়া, কিন্তু এটা প্রত্যেক বিনিয়োগকারীর জন্য বাধ্যতামূলক একটি প্রক্রিয়া। তিনি ব্যক্তি বিনিয়োগকারী হন বা অব্যক্তি বিনিয়োগকারী, সবার জন্য কেওয়াইসি বাধ্যতামূলক। ফ্যাটকা ডিটেলস এফটিসিএ। যে সমস্ত ব্যক্তি বিনিয়োগকারীদের ট্যাক্স দায়ভার ভারতে নেই, বরং অন্য কোনো দেশে আছে, তাদের নিজেদের বিস্তারিত তথ্য দিতে হবে। এটাকেই বলা হয় ফ্যাটকা ডিটেলস এফটিসিএ। যে সমস্ত আবেদনকারী, যার মধ্যে অভিভাবকরাও আছেন, যাদের জন্মস্থান বা ট্যাক্স রেসিডেন্সি ভারত ছাড়া অন্য কোনো দেশে, তাদের আবেদনপত্রে অতিরিক্ত তথ্য চাওয়া হয়, যেটাকে বলা হয় ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট ফ্যাটকা এবং কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড সিআরএস। তাহলে যে তথ্যগুলো প্রয়োজন হয় সেগুলো হলো জন্মস্থান, জন্মশহর, জন্মদেশ এবং তার জাতীয়তা। যে দেশটি জন্মস্থান হিসেবে আছে সেটি উল্লেখ করতে হবে। আপনার ট্যাক্স রেসিডেন্সি যদি ভারত ছাড়া অন্য কোনো দেশে হয়, তাহলে সেটার জন্য হ্যাঁ বা না নির্বাচন করতে হবে। যদি সে হ্যাঁ নির্বাচন করে, তাহলে যেই দেশে সে ট্যাক্সদাতা, সেই দেশের কোম্পানির আইডি তাকে দিতে হবে। তাই যদি আপনি ভারতের বাইরে অন্য কোনো দেশে ট্যাক্স রেসিডেন্ট হন, তাহলে এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সব ইনভেস্টরের জন্য এটা বাধ্যতামূলক যে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আবেদনপত্রের সঙ্গে জমা দেবেন। যখনই আমরা আবেদনপত্র পূরণ করি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও দিতে হয়, একটি বাতিল চেকসহ, অথবা আপনি যে ইনভেস্টমেন্টের চেক দিচ্ছেন সেই একই ব্যাংকের বিবরণও আপনি এখানে দিতে পারেন। ব্যাংক বিবরণ বাধ্যতামূলক। যে কোনো ধরনের বিনিয়োগকারী হোক না কেন, সবাইকে অবশ্যই নিজের ব্যাংক বিবরণ দিতে হবে। একটি হলো ইনভেস্টমেন্টের বিবরণ, অর্থাৎ আপনি যে চেক দিচ্ছেন তার ব্যাংক বিবরণ, এবং আরেকটি হলো রিডেম্পশনের জন্য ব্যাংক বিবরণ। মানে যদি আপনি রিডেম্পশন অন্য কোনো ব্যাংকে নিতে চান, তাহলে সেটাও আপনাকে সেখানে আবার উল্লেখ করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টও জমা দিতে হবে। তাহলে রিডেম্পশনের জন্য যদি আপনার অন্য কোনো ব্যাংক থাকে, তাহলে তার জন্য আপনাকে ক্যান্সেল চেক বা পাসবুকের কপি, যেটা এমসিআই চায়, সেটা জমা দিতে হবে। তাই এই দুইটি বিষয় আলাদা হতে পারে, কিন্তু ব্যাংক রেজিস্টার করা বাধ্যতামূলক। আপনি একাধিক ব্যাংকও রেজিস্টার করতে পারেন। ইউনিট হোল্ডিং অপশন হিসেবে আপনি আপনার ইউনিটগুলো ফিজিক্যাল ফর্মে বা ডিম্যাট ফর্মে রাখতে পারেন। যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে বিনিয়োগ করেন, তখন যত ইউনিট আপনাকে বরাদ্দ করা হয় তার একটি স্টেটমেন্ট আপনাকে দেওয়া হয়। সেই স্টেটমেন্টে খুব স্পষ্টভাবে উল্লেখ থাকে যে আপনাকে কত ইউনিট বরাদ্দ করা হয়েছে, আপনার বিনিয়োগের মূল্য কত এবং এসআইপির অবস্থা কী। যদি আপনি এসআইপি করে থাকেন, তাহলে তারও বিস্তারিত তথ্য সেখানে থাকবে। কিন্তু যদি আপনি ফর্মে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নম্বর দেন, আপনি যদি আপনার ডিম্যাটে এই ইউনিটগুলি দেখতে চান, তবে প্রায় সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে আবেদনপত্রে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নম্বর প্রবেশ করার বিকল্প দেয়, এবং যদি আপনি তা করেন, তাহলে আপনাকে বিনিয়োগ অ্যাকাউন্টে ডিম্যাট বিবরণ প্রবেশ করাতে হবে। তাহলে আপনার যে ইউনিটগুলো আছে সেগুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টেও দেখতে পাবেন। তাহলে এই ইনভেস্টমেন্ট অপশনটাও আপনার কাছে আছে। আপনি চাইলে ফিজিক্যাল ফর্মে ইউনিট দেখতে পারেন অথবা ডিম্যাটেও ইউনিট নিতে পারেন। পরবর্তী টপিক হলো নমিনেশন। একজন ইনভেস্টর 3 জন নমিনি করতে পারেন। একজন ইনভেস্টর সর্বোচ্চ 3 জন নমিনি করতে পারেন,
এবং নমিনেশন অনুযায়ী যে পার্সেন্টেজ দিতে চান সেটাও নির্ধারণ করতে পারেন। যদি 3 জন নমিনি দেন তাহলে প্রত্যেকের ভাগ হবে 30.33% করে, আর আপনি চাইলে কারো ভাগ 50% দিতে পারেন। 50% দিতে পারেন আর বাকি 2 জনকে বাকি ভাগ দিতে হবে, মানে এই পার্সেন্টেজ আপনি ঠিক করতে পারেন। যদি একজন ইনভেস্টরের শুধু একজন নমিনি থাকে তাহলে পুরো 100%ই তার কাছে চলে যাবে। তাই একজন ইনভেস্টর সর্বোচ্চ 3 জন নমিনি রাখতে পারেন এবং কোন নমিনিকে কত শতাংশ দেবেন সেটাও তিনি নিজেই নির্ধারণ করতে পারেন। মিনিমাম ইনভেস্টমেন্ট স্কিম দেখুন, এক একটা স্কিমে সর্বনিম্ন কত টাকা ইনভেস্ট করা যায়। এটা খুব স্পষ্টভাবে এসআইডি এবং কিমে উল্লেখ করা থাকে। এটা কোম্পানি ভেবে, মিউচুয়াল ফান্ড কোম্পানি ভেবে আলাদা হতে পারে, তবে যত মিউচুয়াল ফান্ড আছে প্রায় সবগুলোতেই মিনিমাম ইনভেস্টমেন্ট প্রায় 5,500 টাকার কাছাকাছি। যদি আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্টের কথা বলি, আর এসআইপির মিনিমাম শুরু হয় 500 টাকা থেকে। কিন্তু এটা ভিন্ন হতে পারে, এটা এনসি থেকে এনসির ওপর নির্ভর করে। তবে যেটাই আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া হোক, সেটা আপনাকে ইনফরমেশন মেমোরেন্ডাম এবং স্কিম ইনফরমেশন ডকুমেন্টে প্রকাশ করতে হবে। এখন চলুন কিছু ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কথা বলি, মানে কোন কোন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হতে পারে। সবচেয়ে আগে যেমন আমি আপনাকে বলেছিলাম, ইনিশিয়াল পারচেজ হতে পারে, সেটা আপনি এনএফওতে করছেন বা প্রথমবার কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানির সঙ্গে করছেন। যদি সেটা এনএফও হয় তাহলে সেই এনএফওকে প্রসেস করা হবে। আমি আপনাকে আগেই বলেছি কিভাবে 15 দিনের জন্য এনএফও খোলা থাকে এবং সেই সময় আপনি এনএফওতে ইউনিট কিনতে পারেন। আর যদি কোনো স্কিম ইতিমধ্যেই চলছে, মার্কেটে কোনো ওপেন এন্ডেড স্কিম আছে যা আগে থেকেই চলছে, তাতেও যখন আপনি প্রথমবার পারচেজ করেন তখন কেওয়াইসি দিয়ে যেটা আপনি কিনছেন সেটাকেই বলে ফার্স্ট পারচেজ, অর্থাৎ প্রথমবার পারচেজ। এর জন্য আপনাকে কেওয়াইসি দিতে হয়, কেওয়াইসি ডকুমেন্ট দিতে হয়, ব্যাংক ডিটেলস দিতে হয় এবং তারপর পেমেন্ট করে আপনাকে নম্বর অ্যাড করে দেওয়া হয়। তাই এটাকেই বলে ফার্স্ট টাইম পারচেজ, অর্থাৎ প্রথমবার ইনভেস্টমেন্ট। এরপর আসে অ্যাডিশনাল পারচেজ। দেখুন, এটাও এক ধরনের ফাইন্যান্সিয়াল লেনদেন। আপনার প্রথম পারচেজ হয়ে গেছে, এখন কিছু সময় পর আপনি যদি আরও কিছু টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে পুরো ফর্ম আবারও পূরণ করার দরকার নেই, আপনাকে আবার কেওয়াইসি করানোরও দরকার নেই। আপনাকে শুধু অ্যাডিশনাল পারচেজ স্লিপ, মানে অ্যাডিশনাল পারচেজের জন্য যে স্লিপ বা ট্রানজ্যাকশন স্লিপ আসে সেটা পূরণ করতে হবে। আপনাকে শুধু সেই স্লিপটা পূরণ করতে হবে এবং শুধু তার সঙ্গে চেক দিতে হবে। আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে, তাই অ্যাডিশনাল পারচেজ করা খুবই সহজ। এরপর আসে মুক্তি। দেখুন, রিডেম্পশন, আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে রিডেম্পশন করতে চান এবং সেটা যদি এক্সিট লোডের বাইরে হয় তাহলে আপনি বিনিয়োগ করতে পারেন, আর যদি এক্সিট লোডের মধ্যে পড়ে তাহলে আপনাকে কিছু এক্সিট লোড দিতে হবে। তারপর আপনি রিডেম্পশন করেন। তারিখটা বিনিয়োগকারীর ওপর নির্ভর করে, কিন্তু আপনি রিডেম্পশন করতে পারেন। রিডেম্পশনের জন্য আপনার ব্যাংক ডিটেলস লাগবে, আর যদি আপনার ফোলিওতে পেআউটের জন্য ব্যাংক রেজিস্টার করা থাকে তাহলে আপনি রিডেম্পশন পেয়ে যাবেন। আর যদি ব্যাংক রেজিস্টার না থাকে, ধরুন উদাহরণস্বরূপ, তাহলে আপনাকে আগে ব্যাংক রেজিস্টার করাতে হবে, তারপর আপনাকে রিডেম্পশনের জন্য অনুরোধ করতে হবে। দুইটা জিনিস একসাথে হয় না, সাধারণভাবে বললে। কিন্তু হ্যাঁ, আপনি আপনার ইনভেস্টমেন্ট রিডিম করতে পারেন যে কোনো সময়, এটা আপনার টাকা। এবার আমরা সুইচ নিয়ে কথা বলবো। দেখুন, সুইচ মানে হচ্ছে এক স্কিম থেকে রিডেম্পশন এবং অন্য স্কিমে পারচেজ একই এনসির মধ্যে। যখন আপনি একটি মিউচুয়াল ফান্ড এনসি বা একটি মিউচুয়াল ফান্ড কোম্পানির কোনো একটি স্কিম থেকে বেরিয়ে অন্য স্কিমে সুইচ করেন, তখন এই লেনদেনটিকে সুইচ বলা হয়। উদাহরণস্বরূপ, আপনি কোনো লিকুইড ফান্ডে টাকা রেখেছিলেন এবং বাজারের পরিস্থিতি দেখে যদি বাজার একটু নেমে যায় তখন আপনি সেই টাকা ইকুইটিতে সুইচ করতে চান। তাহলে যখন আপনি লিকুইড ফান্ড থেকে বেরিয়ে সেই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডের কোনো ইকুইটি স্কিমে যান তখন একে সুইচ বলা হয়। এতে আপনার রিডেম্পশন লিকুইড স্কিমে ধরা হবে এবং পারচেজ হিসেবে গণ্য করা হবে। যে স্কিমে আপনি পারচেজ করছেন সেখানে দুটি লেনদেন হবে, তাই এই প্রক্রিয়াটিকে সুইচ বলা হয় এবং এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট এনসির মিউচুয়াল ফান্ড কোম্পানি অধীনেই করা যায়। আপনি এক এনসি থেকে অন্য এনসিতে সুইচ রিকোয়েস্ট দিতে পারবেন না। আপনাকে যদি এটা করতে হয় তাহলে প্রথমে এক এমসি থেকে রিডেম্পশন করতে হবে এবং তারপর অন্য মিউচুয়াল ফান্ড কোম্পানিতে পারচেজ করতে হবে। এটা সুইচ লেনদেন নয়, সুইচ লেনদেন শুধুমাত্র এমসির মিউচুয়াল ফান্ড কোম্পানি ভিতরে হয়। এবার চলুন পেমেন্ট মেকানিজম নিয়ে কথা বলি। কোন কোন পেমেন্ট মেকানিজম আছে যার মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি? যেমন সবার আগে আসে অনলাইন পেমেন্ট। দেখুন, সবার আগে আসে অনলাইন পেমেন্ট, অনলাইন লেনদেন। আজকে কোভিডের পর 90% লেনদেন অনলাইনে হচ্ছে। কোভিডের আগে কি হচ্ছিল? প্রায় 90% লেনদেন অফলাইনে হচ্ছিল। আপনি ফর্ম পূরণ করে দিতেন, তার সঙ্গে চেক দিতেন বা ডিমান্ড ড্রাফট দিতেন। যখন আপনার আবেদনপত্র যেত তারপর ইউনিট বরাদ্দ হতো।
কিন্তু এখন পুরো পরিস্থিতি উল্টো হয়ে গেছে। এখন যেমন আমি আপনাদের বললাম, 90%-এরও বেশি লেনদেন অনলাইনে হচ্ছে, কারণ বিনিয়োগের এত অপশন চলে এসেছে। আমাদের কাছে এতটাই স্বাচ্ছন্দ্য চলে এসেছে, আমাদের কাছে সুবিধাজনক অপশন আছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এখন এতটাই সহজ হয়ে গেছে, তাই এই কারণেই এত অপশন আছে। আমাদের কাছে অপশন উপলব্ধ আছে এবং আমরা অনলাইন লেনদেনই বেশি করতে পছন্দ করি। তাহলে অনলাইনে আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে পারেন। এখন অনলাইন লেনদেন করতে হলে আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রয়োজন হবে। তাই এই কারণেই যখনই আপনি অনলাইনে কোনো বিনিয়োগ করেন, তখন আপনাকে অনেক ধরনের বিনিয়োগের অপশন দেওয়া হয়। তার মধ্যে একটি হলো ইন্টারনেট ব্যাংকিং। যখন আপনি পেমেন্ট পেজে যান, তখন আপনাকে অপশন দেওয়া হয় যে আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আপনার পেমেন্ট করতে পারেন এবং আপনার যে ব্যাংক রেজিস্টার্ড আছে সরাসরি সেটিতেই যাবে। সেই ব্যাংকেরই নেট ব্যাংকিং ওপেন হবে। আপনি সেখান থেকে পেমেন্ট করবেন এবং আপনার পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ইউনিট বরাদ্দ করে দেওয়া হবে এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। মোবাইল ব্যাংকিং এক ধরনের বিনিয়োগের আরামদায়ক উপায়। আমরা মোবাইল দিয়েও বিনিয়োগ করতে পারি, তাই যখন আমরা আমাদের মোবাইল থেকে বিনিয়োগ করি, এটাকে বলা হয় মোবাইল ব্যাংকিং। আবারও বলছি, এটা আমাদের কাছে আজকের দিনে খুব সহজ এবং সুবিধাজনক একটি অপশন। মোবাইল থেকে বিনিয়োগ করা আজকাল খুবই সহজ বলে মনে করা হয়। স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেমন বিএসই এবং এনএসই, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে বিএসই মানে মুম্বাই স্টক এক্সচেঞ্জ, তাদেরও একটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আছে, যেটাকে আমরা বিএসই স্টার এমএফ নামে চিনি। আর এনএসই এরও একটি প্ল্যাটফর্মও আছে, যেটাকে এনএসই প্ল্যাটফর্ম 2 বলে এবং এনএসই 2 নামেও পরিচিত। তাহলে যখন একজন ব্যক্তিগত বিনিয়োগকারী এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিনিয়োগ করেন, অর্থাৎ স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করেন, তখন সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ভায়া স্টক এক্সচেঞ্জ। পরবর্তী এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো ওটিএম, যা আমাদের ইনভেস্টমেন্ট অপশনেরই একটি অংশ। ওটিএন মানে ওয়ান টাইম ম্যান্ডেট। যখন আমরা আমাদের ব্যাংকে ম্যান্ডেট দিই, অর্থাৎ নির্দিষ্ট কোনো লেনদেনের জন্য ব্যাংকে নির্দেশনা দিই ফর্ম পূরণ করে, যাতে যখনই আমি লেনদেন করি সেই পরিমাণ টাকা কেটে নিয়ে মিউচুয়াল ফান্ড কোম্পানি স্কিমে পাঠিয়ে দেওয়া হয়, তখন সেটাকেই বলে ওটিএম ট্রানজ্যাকশন। সাধারণত ওটিএম হয় এসআইপিগুলিতে। আমরা ওটিএন ফর্মও পূরণ করি এবং সেই ওটিএন ফর্ম ব্যাংকে জমা পড়ে। মানে যখনই আমাদের এসআইপি হয়, কোনো পারচেজ ট্রানজ্যাকশন হয়, যে কোনো এসআইপি হলে, তখন ওটিএন সেখানে কার্যকর হবে এবং ব্যাংক সঙ্গে সঙ্গে আপনার টাকা ডেবিট করে স্কিমে পাঠিয়ে দেবে। তাই এটাকেই বলে ওটিএন ট্রানজ্যাকশন। আজকাল যত এসআইপি আছে সবেতেই ওটিএন হচ্ছে, একভাবে এটা বাধ্যতামূলকই হয়ে গেছে। ওটিএনের মাধ্যমে আপনি বড় নির্ভুল লেনদেন করতে পারেন। একবার আপনাকে ওটিএন দিতে হবে। উদাহরণস্বরূপ ধরুন আপনাকে 1000 টাকার এসআইপি করতে হবে। একবার আপনি ফর্মটি পূরণ করলে ওটা ব্যাংকে চলে গেল এবং এখন প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আপনার স্কিমে চলে আসবে এবং আপনার ইনভেস্টমেন্ট চলতেই থাকবে। তাহলে এটাই ছিল ওটিএন সুবিধা। এবং অন্য পেমেন্ট মেকানিজম হলো চেক ও ডিমান্ড ড্রাফট। যেমন আমি আপনাকে আগেও বলেছি, চেকের মাধ্যমেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি ইনভেস্টমেন্ট ফর্মের সাথে একটি চেক রেখে দিতে পারেন এবং ডিমান্ড ড্রাফটও দিতে পারেন। মিউচুয়াল ফান্ড কোম্পানি এই দুইটি জিনিসই গ্রহণ করে, চেক এবং ডিমান্ড ড্রাফট। এখন আমরা কাট অফ টাইমিং এবং টাইম স্ট্যাম্পার নিয়ে কথা বলবো। আমি আপনাকে এটা একটি টেবিলের মাধ্যমে বুঝিয়ে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে প্রশ্ন অবশ্যই আসে, চলুন দেখি সেটা কি। এই টেবিলের মাধ্যমে আমরা বুঝত স্কিমের ধরন, ইকুইটি ওরিয়েন্টেড স্কিম এবং ডেট ফান্ড, লিকুইড ফান্ড ছাড়া যে কোনো অঙ্কের লেনদেনের ক্ষেত্রে। দেখুন, পারচেজ এবং সুইচের জন্য কাট অফ টাইমিং 3টে রাখা হয়েছে এবং অ্যাপ্লিকেবল এনএভি নির্ধারিত হবে অ্যাপ্লিকেশন পাওয়ার সময়ের ওপর নির্ভর না করেই। সেই ব্যবসায়িক দিনের এনএভি যেদিন ফান্ড ইউটিলাইজেশনের জন্য উপলব্ধ থাকে। আপনি যদি কোনো ইকুইটি ওরিয়েন্টেড স্কিমে বা ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন এবং 3টার আগে পারচেজ বা সুইচ দিয়েছেন, তাহলে অ্যাপ্লিকেশন পাওয়ার সময়ের উপর নির্ভর করবে না। যেদিন আপনার টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে পৌঁছাবে, সেই দিনের এনএভি আপনাকে গ্রান্ট করা হবে। তাহলে খুবই পরিষ্কার, ইকুইটি ফান্ড এবং ডেট ফান্ড, লিকুইড ফান্ড ছাড়া যদি আপনি পারচেজ বা সুইচিং 3টার আগে করেন এবং আপনার টাকা যেদিনই আসুক, সেই দিনের এনএভি আপনাকে অ্যাল্ট করা হবে। 3টা হচ্ছে সেই দিনের কাট অফ টাইম স্ট্যাম্প। যদি আপনি আজ 3টার আগে অ্যাপ্লিকেশনও দিয়ে দেন এবং আজ 3টার আগেই আপনার টাকা চলে আসে, তাহলে ইকুইটি ও ডেট স্কিমে আপনাকে সেই দিনের এনএভি অ্যাল্ট করা হবে। এখন দেখি লিকুইড স্কিমে মানে লিকুইড ফান্ডে কি হচ্ছে। দেখুন, অন্যান্য পারচেজ ও সুইচ, আপনি যদি কোনো পারচেজ বা সুইচ দেন, কাট অফ টাইমিং দুপুর 1:03টা। যদি ডেটটার আগে পারচেজ বা সুইচ লিকুইড ফান্ডে দেওয়া হয় এবং কাট অফ টাইমের আগেই এসে যায় এবং ফান্ডও কাট অফ টাইমের আগে ইউটিলাইজেশনের জন্য উপলব্ধ থাকে, তাহলে ক্লোজিং ডের এনএভি অর্থাৎ অ্যাপ্লিকেশন পাওয়ার ঠিক আগের দিনের এনএভি প্রযোজ্য হবে। মানে যেদিন আপনি অ্যাপ্লিকেশন দিয়েছেন, ডেটটার আগে আপনি অ্যাপ্লিকেশনও দিয়ে দিয়েছেন।
ডেটটার আগে আপনার টাকা কেটে মিউচুয়াল ফান্ড কোম্পানিতেও পৌঁছে গেছে, তাহলে আপনাকে তার আগের দিনের এনএভি দেওয়া হবে, অ্যালার্ট করে দেওয়া হবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, বিশেষ করে লিকুইড স্কিমের ক্ষেত্রে, এটা খুব মনোযোগ দিয়ে শোনার মতো বিষয়। যখন আপনি লিকুইড মিউচুয়াল ফান্ড বা লিকুইড স্কিমে বিনিয়োগ করছেন, যদি আপনি ডেটটার আগে স্কিমে টাকা পাঠিয়ে দেন বা অনলাইনে ট্রান্সফার করে দেন এবং এনসি স্বীকৃতি দেয় যে আপনার টাকা এসে গেছে, তাহলে আপনাকে আগের দিনের, অর্থাৎ যেদিন আপনি লেনদেন করেছেন তার আগের দিনের ন্যাভ অ্যালার্ট করে দেওয়া হবে। এটাই ছিল লিকুইড স্কিমের প্রসেস। এগুলো ছিল ক্রয় লেনদেন। এবার দেখি রিডেম্পশন ট্রানজাকশন কীভাবে হয়। তাদের কাট অফ টাইমিংস কি সেটাও একটা টেবিলের মাধ্যমে বুঝে নিই। চলুন এই টেবিলটা দেখি। ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড এবং ডেট ফান্ড, লিকুইড ফান্ড ছাড়া, রিডেম্পশন এবং আবার সুইচ আউট, তিনটা থিম হলো কাট অফ টাইম। এখন যদি কাট অফ টাইমের আগে রিসিভ হয়, যদি আপনি তার আগে অ্যাপ্লিকেশন জমা দেন, তাহলে আপনাকে সেম ডের নাব দেওয়া হয়। রিডেম্পশনের ক্ষেত্রে আপনি যে কোনো স্কিমে রিডেম্পশন করতে চাইলে, সেটা ইকুইটি হোক বা ডেট, যদি আপনি কোনো ইকুইটি বা ডেট ফান্ডের স্কিম থেকে রিডেম্পশন করতে চান, তাহলে আপনাকে তার আগে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আপনি যদি সেই দিনের লেনদেন চান, তাহলে তার আগে আপনার অ্যাপ্লিকেশন চলে আসা উচিত। তার আগে দিলে আপনার রিডেম্পশন সেই দিনের ন্যাভে হবে, এবং যদি তার পরে জমা দেন, তাহলে আপনাকে পরে বিজনেস ডের ন্যাভে রিডেম্পশন দেওয়া হবে। এটাই এখানে বোঝার মতো বিষয়। এখন দেখি লিকুইড ফান্ডের ক্ষেত্রে রিডেম্পশনের সময় কীভাবে ট্রিটমেন্ট হয়। লিকুইড ফান্ডে রিডেম্পশন এবং সুইচ আউটের কাট অফ টাইম আবারও 3টা। এখানে যদি কাট অফ টাইমের আগে আবেদন জমা হয়, তাহলে ন্যাভ হবে পরের বিজনেস ডের ঠিক আগের দিনের। তাহলে যদি আপনি 3টা পর্যন্ত জমা দিয়ে দেন, তাহলে কাট অফ টাইমের আগে জমা পড়লে পরের বিজনেস ডের ঠিক আগের দিনের ন্যাভ লাগু হবে। তাহলে এখানে আপনি পরের দিনের ন্যাভ পাবেন। এবং যখন রিডেম্পশন ও লিকুইড স্কিমের কথা আসে, চ্যাপ্টারের পরবর্তী টপিক হলো কেওয়াইসি ডকুমেন্টস এবং কেওয়াইসি প্রসেস। কেওয়াইসি প্রসেস কি এবং কেওয়াইসির জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে। আমি আগেই বলেছি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইলে কেওয়াইসি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। তাই আজকের দিনে সেবির নিয়ম অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাকে কেওয়াইসি প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনাকে আপনার কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। চলুন দেখি কেওয়াইসির জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে। তাহলে কেওয়াইসির জন্য প্রথমত প্যান কার্ড দরকার, তাই আপনার কাছে অবশ্যই প্যান কার্ড থাকতে হবে। কেওয়াইসির জন্য প্রথমেই প্যান কার্ড প্রয়োজন, এবং এটি বাধ্যতামূলক যে আপনার প্যান কার্ড থাকতে হবে আপনি যখনই আপনার প্যান কার্ড জমা দেবেন। তারপর দ্বিতীয়ত আসে ঠিকানার প্রমাণ। ঠিকানার প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্টের তালিকা আছে যেগুলো আপনি ঠিকানার প্রমাণ হিসেবে জমা দিতে পারেন, কিন্তু কেওয়াইসির ক্ষেত্রে আপনার প্যান কার্ড এবং ঠিকানার প্রমাণ বাধ্যতামূলক, যেমন প্যান কার্ড ও আধার কার্ড, ইমেল ঠিকানা, মোবাইল নম্বর এবং ইন-পারসন ভেরিফিকেশন। এই সব কিছুই লাগে কেওয়াইসির জন্য। ইন-পারসন ভেরিফিকেশন আপনার ডিস্ট্রিবিউটর করতে পারে, মিউচুয়াল ফান্ড কোম্পানিও করতে পারে, যদি আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তাহলে। তাই এইটাই কেওয়াইসির প্রক্রিয়া যা ইনভেস্টমেন্টের আগে সম্পন্ন করতে হয়। যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে যে কোনো মিউচুয়াল ফান্ডের সঙ্গে ইনভেস্ট করছেন, এটাই ছিল কেওয়াইসি প্রক্রিয়া। এখন আমরা সিস্টেমেটিক ট্রানজাকশনের কথা বলবো, যার মধ্যে প্রথম অপশন আসে এসআইপি। দেখুন, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একজন খুচরা বিনিয়োগকারীর জন্য এর চেয়ে ভালো ইনভেস্টমেন্ট অপশন আর কিছু নেই। আমি বলবো, আজকের দিনে ভারতে যখন কেউ ইনভেস্টমেন্ট করছে, 90% ইনভেস্টমেন্টই এসআইপির মাধ্যমে হচ্ছে। এসআইপি এতটাই ভালো অপশন হয়ে উঠেছে। আজ একজন খুচরা বিনিয়োগকারীর জন্য সেটিংস করা খুবই জরুরি। আপনি যাই সেট করছেন না কেন, আপনি সেটা ইনভেস্ট করতে পারেন, এবং যদি আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। চলুন ঠিক কিভাবে এসআইপি কাজ করে সেটা বুঝে নিই। দেখুন, প্রথমেই আমি আপনাকে জানিয়ে দিই, এসআইপি একটি নীতির ওপর কাজ করে। এসআইপি রুপি কস্ট অ্যাভারেজ নীতিতে চলে, অর্থাৎ এটি আপনার খরচকে গড়ে নিয়ে যায়। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝে নিই। আজ 1 কেজি টমেটো, যেটাকে আমরা 1 কেজি টমেটো বলি, তার দাম আজকে 1 কেজিতে 200 রুপিয়া হয়ে গেছে। এখন আপনি 1 কেজি টমেটো কিনেছেন 200 রুপিয়া দামে, আর পরের মাসে হতে পারে বাজার দর। টমেটোর দাম কমে যেতে পারে এবং টমেটো 100 রুপিয়াতে বিক্রি হতে শুরু করবে, আর পরের মাসে আপনি আবার 100 রুপিয়াতে টমেটো কিনে নেবেন। এখন আপনি 1 কেজি কিনেছেন 200 রুপিয়াতে এবং আরেক কেজি কিনেছেন 100 রুপিয়াতে, কারণ পরের মাসে তার দাম কমে গেছে। তাহলে আপনার গড় দাম কত হবে? তাহলে 2 কেজির গড় এখানে দাঁড়াল 150 টাকা। এখন ধরুন উদাহরণস্বরূপ, এটা সম্ভব যে তৃতীয় মাসে বাজার আবার 200 ছুঁতে পারে। যদি সেই টমেটোর বাজার দর আবার 200 রুপিয়া ছুঁয়ে ফেলে,
তাহলে এই ক্ষেত্রে কি হবে? আপনার লাভ কত হবে? এই ক্ষেত্রে আপনার লাভ হবে প্রতি কেজিতে 50 রুপিয়া, অর্থাৎ মোট 100 রুপিয়া আপনি লাভ করেছেন শুধুমাত্র নিচের দামে কিনে নেওয়ার কারণে। একদম ঠিক এই একই ঘটনা মিউচুয়াল ফান্ড স্কিমের ক্ষেত্রেও ঘটে। মিউচুয়াল ফান্ডে যখন আপনি কোনো স্কিমে এসআইপি করেন, তখন আপনি প্রতি মাসে যে এসআইপি করেন, প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে মিউচুয়াল ফান্ড স্কিমে যায়। আর যদি বাজারের অবস্থা খারাপ থাকে, বাজার পড়ে যায়, আপনি আজ এসআইপি শুরু করেছেন, পরের মাসে যদি বাজার নেমে যায়, তাহলে বাজার যতই নিচে নামুক, আপনার এসআইপি তখনও চালু থাকবে এবং আপনার বড় খরচ কমতে থাকবে আর নিচের স্তরে আরও বেশি ইউনিট জমা হবে। তাই আপনি যখন নিচে কিনবেন এবং বাজার যখনই ওপরে উঠবে, তখনই আপনার রিটার্ন তৈরি হবে। এসআইপিতে সাধারণত দেখা যায়, ধরুন কোনো ইন্ডেক্সের দাম 100 রুপিয়া ছিল এবং সারা বছর ধরে সেটা পড়ে গেছে 80 রুপিয়াতেও নেমেছে, 70 রুপিয়াতেও গেছে, এমনকি 60 রুপিয়া পর্যন্ত নেমে গেছে এবং আপনি নিচের এই স্তরগুলোতে ইনভেস্ট করেছেন। তারপর বছরের শেষে আবার সেটা 100 রুপিয়াতে ফিরে এসেছে। তাহলে ইন্ডেক্সের লেভেল হয়তো 100 রুপিয়াতেই থাকবে, কিন্তু যেহেতু আপনি নিচের লেভেলগুলোতে ইনভেস্ট করেছেন, তাই আপনার ইউনিটের গড় দাম 80 রুপিয়া পড়বে এবং এই ক্ষেত্রে আপনার 20 রুপিয়া লাভ হবে। তাই একজন খুচরা বিনিয়োগকারীর জন্য সেপ সবচেয়ে ভালো অপশন, কারণ যেমনটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, যত বেশি বাজার পড়বে এতে তত বেশি লাভ হয়। সেপতে যত বেশি বাজার নিচে যাবে, তত বেশি আপনি সেপতে ইনভেস্ট করবেন, তত বেশি ইউনিট পাবেন এবং আপনার গড় দাম ততটাই কমে যাবে। এবং শেষ পর্যন্ত দেখা গেছে দীর্ঘমেয়াদে বাজার তো উপরের দিকেই যায়। আমাদের নিফটি শুরু হয়েছিল 1000 থেকে। 2000 সালে নিফটি 1000 লেভেল থেকে শুরু হয়েছিল এবং আজ 2023 সালে নিফটি চলছে। আজকের রেট 20,000, 19,500। সেন্সেক্স শুরু হয়েছিল 100 টাকা থেকে 1929 টাকায়। বর্তমানে এটি 5000 নিরাপত্তা স্তরে লেনদেন করছে। এখন আমরা দেখেছি মাঝখানে কত রকমের ধাক্কা পেয়েছি। 2008 সালে আমেরিকায় সাবপ্রাইম সংকট হয়েছিল, তখন বাজার পড়ে গিয়েছিল। তারপর 2008-এর পরে অনেক বছর পর্যন্ত কোনো রিটার্ন আসেনি। এখন 2020 সালের সাম্প্রতিক উদাহরণ কোভিডের কথা দেখুন। ইন্ডেক্স 35% নিচে নেমে গিয়েছিল। যেসব এসআইপি ইনভেস্টর ছিল সবারই লাভ হয়েছে, তাতে সবাই খুব খুশি ছিল। মার্চ মাসে যখন সেভ করা হতো, মার্চ মাসে এবং এপ্রিল মাসে যখন বাজার পড়ে যেত, যতগুলো এসআইপি হিট হয়েছে ধরে নাও তারা সব কিছু সেলে পেয়েছে। 35% তাদের ন্যাভির ভ্যালু কমে গিয়েছিল। এখন ধরো 100 টাকার ন্যাভি যদি 60 টাকায় পাওয়া যায় এবং তুমি 60 টাকায়ও কিনে নাও, তাহলে তোমার কস্ট 80 টাকা হয়ে গেল আর সেটা আজ 200 টাকায় ট্রেড করছে। কিন্তু তোমারও তো একটা এভারেজ আসবে, হতে পারে সেটা 80 টাকার। তাই একটা এসআইপিতে ইনভেস্ট করা লাভজনক, আর এসআইপি খুব ছোট অঙ্ক থেকেও করা যায়। 1000 টাকা থেকে এসআইপি শুরু হয়। 1000, 2000, 3000, যতই তুমি মাসে মাসে টাকা জমাচ্ছ, আপনি যতটুকু সেট করতে পারছেন সেটা ব্যাংকে না রেখে এসআইপিতে দিন, যাতে আপনার টাকা বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদে এটা দেখা গেছে। 20 বছরের পুরনো বাড়ি। আমি যদি গত 20 বছরের ডেটা দেখি, তাহলে প্রায় 18 থেকে 19% রিটার্ন এসআইপিতে আমরা পেয়েছি। 18 থেকে 18% কম্পাউন্ড বা বার্ষিক বৃদ্ধির হার আমরা এসআইপিতে পেয়েছি। তাই আবারও বলছি, এসআইপি একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য সবচেয়ে ভালো অপশন। আপনাকে একটি সিস্টেমেটিক উপায়ে বিনিয়োগ করতে হবে। আপনাকে শৃঙ্খলাবদ্ধভাবে বিনিয়োগ করতে হবে এবং আপনার যত ফাইন্যান্সিয়াল লক্ষ্য আছে সব আপনি পূরণ করতে পারবেন এসআইপিতে বিনিয়োগ করে। এটাই হলো এসআইপি। এরপর আসে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। আপনি সিস্টেমেটিক উইথড্রয়ালও করতে পারেন। একটা স্কিম থেকে আপনি যদি প্রতি মাসে রিডেম্পশন করতে না চান, বা ধরুন আপনি কোনো ডেট স্কিমে বিনিয়োগ করেছেন যেখানে 10-12% রিটার্ন আসছে এবং আপনি ভাবছেন যে ওই 10% বা যতই রিটার্ন আসুক সেই টাকা আপনি তুলে নেবেন, তাহলে আপনি কিছু স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিতে পারেন। এমসিকে একটি ফর্মে লিখে দিন যে আমার 1000 টাকা প্রতি মাসে, 2000 টাকা প্রতি মাসে বা 5000 টাকা প্রতি মাসে, 10 মাসে 1 লাখ টাকা। আপনি যেটা অ্যামাউন্ট তুলতে চান, সিস্টেমেটিকভাবে আপনি সেই স্কিম থেকে ওই অ্যামাউন্ট তুলতে পারবেন। এটাকেই বলে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। পরবর্তী হলো সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। যখন কিছু টাকা সিস্টেমেটিকভাবে এক স্কিম থেকে অন্য স্কিমে যায় কোনো নির্দিষ্ট সময়কালে, তখন সেটাকে বলে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। যখন আপনি একটি স্কিমে টাকা বিনিয়োগ করেছেন, ধরুন আপনি একটি লিকুইড স্কিমে টাকা রেখেছেন এবং আপনি চান প্রতি মাসে সেখান থেকে কিছু টাকা ইকুইটি স্কিমে চলে যাক, তখন আপনি একটি এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান ফর্ম পূরণ করতে পারেন। সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের জন্য ধরুন আপনি 1000 টাকা ফর্ম পূরণ করেছেন। আপনি এমসিকে বলেছেন, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়েছেন, এমসিকে নির্দেশ দিয়েছেন যে প্রতি মাসে এই লিকুইড স্কিম থেকে 1000 টাকা তুলে ইকুইটি স্কিমে পাঠিয়ে দেওয়া হোক। তাই এই লেনদেনটিকে বলা হবে এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, কারণ এটি নিয়মিতভাবে হচ্ছে।
প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে এবং একটি নির্দিষ্ট পরিমাণে হচ্ছে, যা আগে থেকেই নির্ধারিত। আপনি যে ফর্মটি পূরণ করে দিয়েছেন সেটাই হলো এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের প্রক্রিয়া। এখন এসআইপি টপ আপ নিয়ে কথা বলি। এসআইপি টপ আপ সুবিধা নিয়ে দেখুন, এসআইপি টপ আপ সুবিধা সব এমসি প্রদান করে। এসআইপি টপ আপ সুবিধা মানে হচ্ছে আপনি কত টাকা দিয়ে আপনার এসআইপির পরিমাণ বাড়াতে চান। একটা নির্দিষ্ট সময় পর, ধরুন আপনি 1 বছরের জন্য 1000 টাকার এসআইপি রেজিস্টার করেছেন এবং আপনি চান যে 13 মাস থেকে আপনার 1000 টাকার এসআইপি 2000 টাকা হয়ে যাক, তাহলে আপনি সেই ফর্মেই লিখে দেবেন যে 12 মাস পর, অর্থাৎ 13 মাস থেকে আমার এসআইপি বাড়িয়ে দিন। আমার 1000 টাকার নয় 2000 টাকার এসআইপি চাই, তাহলে আপনার এসআইপিতে টপ আপ হয়ে যাবে। তাহলে পরের মাসে আপনার যে এসআইপি শুরু হবে সেটা 2000 টাকার শুরু হয়ে যাবে। এটাই এসআইপি টপ আপের প্রক্রিয়া। খুবই সহজ একটা প্রক্রিয়া। ইউমিকের অঙ্গীকার দেখুন, আপনি কিছু এনবিএফসি বা ব্যাংকের সঙ্গে আপনার ইউনিটগুলো প্লেজ করতেও পারেন। যদি আপনার কোনো ঋণের প্রয়োজন হয় তাহলে সাধারণত দেখা যায় মিউচুয়াল ফান্ড ইউনিটগুলো প্লেজ করা যায়। এনবিএফসির কাছেও এবং ব্যাংকের কাছেও প্লেজিং করা যেতে পারে। আপনার মিউচুয়াল ফান্ড ইউনিটের বিরুদ্ধে লিয়েন মার্কও হতে পারে এবং আপনি তার বিপরীতে ঋণও নিতে পারেন। তাই পুরো প্রক্রিয়াটা ব্যাংক থেকে ব্যাংক, এনবিএফসি থেকে এনবিএফসি ভিন্ন হতে পারে, কিন্তু হ্যাঁ, আপনি লিয়েন মার্ক বা প্লেস করে ইউনিটের বিপরীতে ঋণও নিতে পারেন। কিন্তু যতক্ষণ লিয়েন মার্ক থাকবে, যতক্ষণ প্লেস থাকবে, আপনি সেই স্কিমে, সেই নির্দিষ্ট স্কিম থেকে রিডেম্পশন করতে পারবেন না, রিলিজ করতে পারবেন না, অর্থাৎ টাকা তুলতে পারবেন না। ফোলিও ডিটেলসে পরিবর্তন, যে কোনো ব্যক্তিগত তথ্য পরিবর্তন। আপনার কোনো ব্যক্তিগত তথ্য যদি পরিবর্তিত হয়, যেমন আপনার ঠিকানা পরিবর্তন হয়, ইমেল আইডি পরিবর্তন হয়, মোবাইল নম্বর পরিবর্তন হয়, এইসব পরিবর্তন আপনি দিতে পারেন, খাটতে দিতে পারেন বা নির্দিষ্ট আমতেও গিয়ে দিতে পারেন। আপনি আপনার খাটতেও পরিবর্তন করতে পারেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু আপডেট হয়ে যাবে এবং নির্দিষ্ট কোনো আনতে গিয়েও আপনি অনুরোধ জানাতে পারেন। আপনার যেসব তথ্য পরিবর্তিত হয়েছে বা যেটা পরিবর্তন হয়েছে সেটা আপনি সেই নির্দিষ্ট ফোরিওতে আপডেট করাতে পারেন। ব্যাংক ডিটেইলস পরিবর্তন করা। ব্যাংক ডিটেইলস পরিবর্তন করা খুবই সংবেদনশীল একটি বিষয় যখন আপনি আপনার আগের ব্যাংক পরিবর্তন করতে চান বা নতুন ব্যাংকের তথ্য দিতে চান। এখন ধরুন আপনি চান যে আপনার আগের ব্যাংক কোনো কারণে বন্ধ হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্টও বন্ধ হয়ে গেছে। আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন এবং এখন আপনি চান যে আগে যে ব্যাংক ডিটেইলস দিয়েছিলেন সেটা পরিবর্তন করে নতুন ব্যাংকের ডিটেইলস দিন, তাহলে তার প্রক্রিয়াটা একটু সংবেদনশীল। আপনি এটাকে একটু দীর্ঘসূত্রতাও বলতে পারেন, কিন্তু এটা পুরোপুরি বিনিয়োগকারীদের স্বার্থে, তাদের উপকারের জন্যই করা হয়। এতে এখন পর্যন্ত যা হচ্ছিল তা হলো, আগের ব্যাংকের ক্যান্সেল চেকের কপি দিতে হতো আমাদের, আর নতুন ব্যাংকেরও ক্যান্সেল চেকের কপি দিতে হতো, এবং দুই দিক থেকেই আপনাকে একটি ফর্মও পূরণ করতে হবে। তাই আপনাকে ফর্মটি পূরণ করে আগের ব্যাংকের চেকের কপি এবং নতুন ব্যাংকের চেকের কপি দুটোই জমা দিতে হবে, তারপর আপনার চেক, তারপর আপনার খাব লাগবে। ব্যাংক পরিবর্তন, তাই এটা খুবই সংবেদনশীল একটি প্রক্রিয়া, কিন্তু হ্যাঁ, এটা করা সম্ভব। তাহলে বন্ধুরা, এটাই ছিল চ্যাপ্টার নাম্বার 9-এর সব কিছু। আজ আমরা অনেকগুলো টপিক কভার করেছি। হতে পারে কিছু টপিক আমরা কভার করতে পারিনি, কিন্তু আমি যেমন সব সময় বলি, এই ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্যই হলো আপনাদের নেসমের পরীক্ষা পাশ করানো, এবং যতটা আমি আমার ভিডিওতে আপনাদের বলি, যে পয়েন্টগুলো আমি আপনাদের স্পর্শ করি, সেগুলোই যথেষ্ট আপনার নেসম পরীক্ষা পাশ করার জন্য। কিন্তু একটু বেশি জ্ঞানের জন্য আপনি অবশ্যই নেসমের বইটি রেফার করুন। এই চ্যাপ্টারটি আপনি পুরোপুরি ভালোভাবে পড়ে নিন পরীক্ষায় যাওয়ার আগে। আর যদি আপনি আমাদের বাকি ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের প্লেলিস্টে যেতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং দয়া করে আমাদের ভিডিওগুলোতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন। তাহলে এটি ছিল এই চ্যাপ্টার থেকে সব কিছু। এখন এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন দেখে নিই। যেমন আমরা প্রতিটি চ্যাপ্টারের পরে কিছু প্রশ্ন করি, এই চ্যাপ্টারেও আছে। তাহলে চলুন দেখে নিই কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো বারবার আসে বা আসতে পারে। প্রশ্ন নম্বর 1, কোন শব্দটি ব্যবহার করা হয় স্কিমের নেট অ্যাসেট ভ্যালু বর্ণনা করতে ডিভিডেন্ড পেআউটের পরে? মনে রাখবেন, ডিভিডেন্ড দেওয়ার পর এনএভি সেই পরিমাণে কমে যাবে। এখানে বলা হয়েছে ডিভিডেন্ড দেওয়ার পর এনএভির জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়। অপশনগুলো হলো এক্স ডিভিডেন্ড এনএভি, কম ডিভিডেন্ড এনএভি, লোয়ার এনএভি অথবা ডিভিডেন্ড এনএভি। তাই সঠিক উত্তর হলো এ, লভহ্যাম্পশায়ার ন্যায়দের বাইরে। ডিভিডেন্ড দেওয়ার পর আমরা এতে এক্স ডিভিডেন্ড এনএভি বলি। দ্বিতীয় প্রশ্ন, কোন দামে ইউনিট হোল্ডারদের কাছে বোনাস ইউনিট ইস্যু করা হয়? কোন দামে বোনাস ইউনিট ইস্যু হয় ইউনিট হোল্ডারদের জন্য? এই দামটি এমসির অ্যাম্পস দ্বারা নির্ধারিত হয়। বোনাস ইউনিটগুলি ফ্রি অফ কস্ট বরাদ্দ করা হয় বর্তমান এনএভিতে অথবা বর্তমান এনএভিকে বোনাস রেশিও দিয়ে ভাগ করে। তাহলে সেটা কোন দাম যেটাতে আপনার বোনাস ইউনিট ইস্যু হয়? চলুন দেখি সেটা কোনটা।
তাহলে উত্তরটি হল বি। বোনাস ইউনিটগুলি ফ্রি অফ কস্ট বরাদ্দ করা হয়। বোনাস ইউনিট বরাদ্দ করার জন্য কোনো খরচ হয় না, ওগুলো সম্পূর্ণ ফ্রি। নিচের কোন স্টেটমেন্টটি সত্য? হিন্দু অবিভক্ত পরিবার HUF মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে না। মাইনেররা মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে না, অথবা বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে। শর্ত হচ্ছে তারা যদি সম্পূর্ণ হনো ইউর ক্লায়েন্ট KYC ফর্মালিটিজ সম্পন্ন করে থাকে। তাহলে যেমনটা আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলেছিলাম, HUF মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে না, এটা এখানে প্রশ্নে উল্লেখ করা হয়েছে। কিন্তু যেমনটা আমি আপনাদের বলেছিলাম, HUF বিনিয়োগ করতে পারে, মাইনেররা মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে না। তাহলে এর উত্তর হচ্ছে সি, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে। শর্ত হচ্ছে তারা KYC ফর্মালিটিজ সম্পন্ন করেছে। খুব ভালোভাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশি বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে ভারতের ঠিক তখনই যখন তাদের KYC ফর্মালিটিজ সম্পূর্ণ হয়। বি, মাইনে মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে না। এই বক্তব্যটি আবারও ভুল, কারণ মাইনাররা বিনিয়োগ করতে পারে, তবে তাদের পিতামাতা বা যিনি তাদের অভিভাবক হবেন তাদের মাধ্যমেই KYC হবে এবং মাইনরের নামে বিনিয়োগও করা যেতে পারে। তাই অনেকেরই মনে হতে পারে যে অপশন বিও হতে পারে, কিন্তু সঠিক উত্তর হলো এই অপশন বিকল্প। মাইনরের আবেদন করার ক্ষেত্রে কোনো KYC বাধ্যতামূলক। মাইনরের আবেদনের ক্ষেত্রে যেমন আমরা আগের প্রশ্নেও দেখেছি, তাহলে অভিভাবকের KYC বাধ্যতামূলক, তাই স্বয়ংক্রিয়ভাবে উত্তর হবে অপশন বি। অভিভাবক, তাহলে মাইনরের আবেদন করার ক্ষেত্রে যেটি KYC সম্পন্ন করতে হবে সেটি হলো অভিভাবকের KYC। মিউচুয়াল ফান্ড ফোলিওতে আবাসিক ব্যক্তিগত বিনিয়োগকারীরা সর্বোচ্চ কতটি ব্যাংক অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন? দেখুন, মিউচুয়াল ফান্ডে আপনি সর্বাধিক কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারেন। অর্থাৎ যখন আপনি মিউচুয়াল ফান্ডে আবেদন করেন তখন আপনি সর্বাধিক কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন? তাহলে অপশনটি হলো ডি। আপনি আপনার ব্যাংকে 5টি অ্যাকাউন্ট বা সর্বোচ্চ 5টি অ্যাকাউন্টের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারেন যখন আপনি বিনিয়োগ করেন। তাহলে এটাই ছিল চ্যাপ্টার 9-এর সবকিছু। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ভিডিওগুলোকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি এমন কোনো টপিক থাকে যেটার ওপর আপনি ভিডিও চান, তাহলে দয়া করে আমাদের কমেন্ট করে জানান। আমরা সেই বিষয়গুলোর ভিডিও বানাতে খুবই খুশি হব। আর আমাদের বাকি ভিডিওগুলো দেখতে আপনি আমাদের প্লেলিস্টে যেতে পারেন। আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং শুধু ভিডিও দেখেই আপনি NESM 5 ক্লিয়ার করতে পারবেন। আবারও আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। বিদায়।